আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকের ক্লাসে আমরা যা পড়ব এখান থেকে এই কয়েকটা ধারা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। যেমন মৃত্যুকালীন ঘোষণা, তারপরে চার্জশিট মানে অভিযোগপত্র, ফাইনাল রিপোর্ট, মেমো অফ এভিডেন্স, এগুলো থেকে প্রশ্ন আসে। এই টপিকগুলোই ছিল আজকের পড়া। তো পার্টিসিপেন্ট কম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যারা ক্লাসে আছেন আর যারা পরবর্তীতে ভিডিও শুনবেন সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করবেন এই কারণে যে আমি আসলে আপনাদের ধরতে গেলে একটা স্বপ্ন দেখাইছিলাম, পরীক্ষা অবধি আপনাদের সাথে থাকবো, আপনাদের হেল্প করব। আমারও এটা চেষ্টা ছিল, কিন্তু পার্টিসিপেন্ট এতই কম এবং আমিও ব্যক্তিগতভাবে আমার ফিউচারের চিন্তা করে আমি একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে যাব। তো আগামী মাস থেকে আমি চাইলেও আর পড়াতে পারবো না। এই মাসটা আমি আপনাদের পড়াবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আজকের ক্লাসে আমি আপনাদের ধরে ধরে পড়াবো যে ধারাগুলো কিভাবে বিশ্লেষণ করে পড়বেন, এবং প্রমোশন পাওয়ার জন্য যা দরকার আমি তা অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি। অ্যাটলিস্ট পরামর্শের কারণেই কিন্তু আমরা পরীক্ষায় পাশ করতে পারি না। আমি যতদূর জানি আমাদের অনেক সিনিয়র ভাই বোনেরা আছে যারা হচ্ছে পুরা বই মুখস্থ, 20টা 30টা আইন তাদের সব জানা, কিন্তু পাশ করে না কেন? পরীক্ষার প্রশ্নটা বোঝা নিয়ে হচ্ছে সমস্যা। এর জন্য আমি যে 3টা পরামর্শ আপনাদের দিয়েছি, এই 3টা পরামর্শ ধরে রাখেন। নিশ্চিত যারাই এই 3টা পরামর্শ ধরে রেখে 3 থেকে 6 মাস পড়বে তারাই প্রমোশন পাবে। এক, যে কোনো একটা গাইড প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে শিখে নেওয়া। 2, প্রত্যেকটা ধারা বলতে গুরুত্বপূর্ণ ধারাগুলা, যেমন আজকে আমরা পড়ব 266, কিন্তু 267 পড়ব না, 268 পড়ব, আমলের যোগ্য মামলার তদন্ত, এটা গুরুত্বপূর্ণ, এটা পড়ব। 268 পরে 269, 70, 71 পড়ব না, 272 এটা গুরুত্বপূর্ণ। তো এরকম যে ধারাগুলো গুরুত্বপূর্ণ সেই ধারাগুলোর ভেতর থেকে কিছুই বাদ রাখা যাবে না। এতটাই অ্যানালাইসিস করে, এতটাই বিশ্লেষণ করে পড়তে হবে। এখান থেকে এমসিকিউ আসুক, রচনামূলক আসুক, যেভাবেই প্রশ্ন আসুক আমি পারবো। তার মানে আমি তো বাদই দিচ্ছি, আমি তো পুরো সব ধারা পড়তেছি না, সব আইনের সব ধারা পড়তেছি না, গুরুত্বপূর্ণ দেখে দেখে পড়তেছি। গুরুত্বপূর্ণর মধ্যে যে ধারাটা আসবে এটা আমি এমনভাবে পড়ব, এখান থেকে এমসিকিউ হোক, রচনামূলক হোক বা বর্ণনামূলক প্রশ্ন হোক, যেভাবেই আসুক আমি পারবো। এ হলো 2 নম্বর পদ্ধতি। আর 3 নম্বর পদ্ধতি হলো 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কনস্টেবল নায়ক হতে এএসআই নিরস্ত্র এবং এএসআই নিরস্ত্র হতে সাব ইন্সপেক্টর নিরস্ত্র, এই যে পুস্তকসহ পুস্তক ব্যতীত প্রতি বছরের 4টা করে প্রশ্ন। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন নিজে নিজে পরীক্ষা দিতে হবে, নিজে নিজে। তাহলে আপনি এতগুলো পরীক্ষার মানে বোর্ড পরীক্ষা দিয়ে, বাৎসরিক পরীক্ষা দিয়ে আপনার অভিজ্ঞতাটা দারুণভাবে তৈরি হবে, যার কারণে আপনি পরীক্ষায় অনেক ভালো করবেন। আর খাতা সাজানোর প্রসেসটা শিখতে হবে। তো যারা অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছেন তারা তো জানেনই অলরেডি। খাতা সাজানোটা আতিক ভাই লেখা ঠিক আছে, প্রথমে উপস্থাপনা দেন, তারপরে মূল টপিকে লেখেন, তারপরে একটা উপসংহার দেন, এটা লিখতে পারলে খুবই ভালো। এখন এটা লিখতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা লেখা যাবে না। যেখানে আমি উপস্থাপনা তৈরি করতে পারছি না, এখানে আমি উপস্থাপনা দিব না। যেখানে বোঝা যাচ্ছে প্রশ্নের সাথে একটা বাড়তি কথা দিলে উপস্থাপনাটা হয়ে যাচ্ছে এবং এই কথাটা এই প্রশ্নের উত্তরের সাথে প্রাসঙ্গিক, রিলেটেড, আমি সেটা দিব। আর যেখানে আমি উপস্থাপনা বানাইতে পারতেছি না, আমি ক্রেডিট দেখাইতে গিয়ে আন্তাজি কিছু লিখবো না, এই আন্তাজি লেখার কারণে মার্ক কাটা যাবে। তো উপস্থাপনা যেটাতে আমি নিশ্চিতভাবে দিতে পারবো সেটাতে দিব, আর যেটাতে পারবো না সেটাতে শুধু প্রশ্নের উত্তর দিব, উপস্থাপনা উপসংহার লাগবে না। এই হচ্ছে 3টা পদ্ধতি। তো 2টা পদ্ধতি, তো একটা হচ্ছে গাইড পড়বেন আর একটা হচ্ছে পরীক্ষা দিবেন। আর প্রশ্ন অ্যানালাইসিস কীভাবে করে পড়বেন সেটা আজকে আমি বুঝাই দিব। যেহেতু আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, তো 10 দিন 11 দিন আগে বিদায় নেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা এরকম পড়ে অভ্যস্ত, কোনো টিচারের কাছে পড়লে ভালো, মানে পড়ার সাথে এঙ্গেজ থাকেন, তারা যাতে আগামী মাসে কার কাছে পড়বেন এটা যাতে ফিক্সড করতে পারেন, সেই কারণে আমি 10 দিন আগেই জানিয়ে দিলাম।
আমি আজকে বলবো যে কালকে থেকে পড়াবো না, এরকম আর কি আপনাদেরকে হ্যাস্তন্যস্ত করতে চাচ্ছি না, দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চাচ্ছি না। যথেষ্ট আগে বলে দিলাম, সেটা আপনারা একটু কাইন্ডলি গুছিয়ে নেবেন। কারণ পরীক্ষাটা আপনার, প্রমোশনটা আপনার, কষ্টটা আপনি করতে হবে। চিন্তাভাবনাটা কিভাবে করলে আপনার এই পড়াগুলো, এই ধারাগুলো আপনার মধ্যে ঢুকবে, সেটা আপনাকেই চিন্তা করে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি আজকের পড়ানোর মধ্যে সবচেয়ে বড় প্রবিধান হচ্ছে 272 আর 275। এই বড় প্রবিধানগুলো কিভাবে অ্যানালাইসিস করে পড়বেন সেটা আমি বলে দিব, দেখাই দিব ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরু করি 266 থেকে, যেহেতু সময় কম আর পূর্বের ধারাগুলো আর রিভিশন দিচ্ছি না আজকে, জাস্ট 266 ধারা থেকে আমরা শুরু করে দিচ্ছি। পিআরবি 266 প্রবিধান হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা। তো মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে? যদি 266 থেকে প্রশ্ন আসে এটাই আসবে যে মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে। এরপরে এমসিকিউর জন্য যে বাড়তি কথা দরকার সেগুলো আমি সহজ ভাষায় বলে দিব, এটা আপনি শুনলেই যথেষ্ট। এখান থেকে এমসিকিউ আসলে আপনিই পারবেন, সমস্যা নাই। তাহলে আমরা এখন শিখব মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে। মৃত্যু বোঝাই তো যাচ্ছে, মৃত্যু, ডাই অর্থ মারা যাওয়া। তো মৃত্যুকালীন ঘোষণা, এটার ইংরেজি হচ্ছে ডাই অর্থ মারা যাওয়া, তাহলে ডাইং মানে মৃত্যুকালীন, আর ঘোষণা মানে ডিক্লেয়ার করা, ঘোষণা দেওয়া, ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন মানে মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণার ইংরেজিটা হচ্ছে ডাইং ডিক্লারেশন। যদি পরীক্ষায় এসে ডাইং ডিক্লারেশন কাকে বলে, তাহলে ওই মৃত্যুকালীন ঘোষণার উত্তর দিলেই হবে। তো মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে নিজের মৃত্যুর কারণ অথবা ঘটনার বর্ণনা দিয়ে যে বিবৃতি প্রদান করেন তাকেই মৃত্যুকালীন ঘোষণা বা মৃত্যুকালীন বিবৃতি বা মৃত্যুকালীন জবানবন্দি বলে। তাহলে কতটা নাম? মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুকালীন বিবৃতি, মৃত্যুকালীন জবানবন্দি বলে। একদম সহজ, কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে নিজের মৃত্যুর কারণ অথবা ঘটনার বর্ণনা দিয়ে যে বিবৃতি প্রদান করে তাকে মৃত্যুকালীন ঘোষণা বা মৃত্যুকালীন জবানবন্দি বলে। সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা আদালতে প্রাসঙ্গিক, কারণ মৃত্যুর সময় মানুষ মিথ্যা বলে না, এটা ধারণা করা হয়। কি ধারণা করা হয়? মানে মৃত্যুকালীন জবানবন্দিটা কেন আদালতে প্রাসঙ্গিক? এই কারণে আদালতে প্রাসঙ্গিক, মৃত্যুকালীন ঘোষণা আদালতে এই কারণে প্রাসঙ্গিক যে, ভাই একটু সাউন্ডটা একটু কমায়, সাকিবুল ভাই, সাকিবুল ভাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম সংজ্ঞাটা। তো এই মৃত্যুকালীন ঘোষণা, যে ঘোষণা দিল সে তো উপস্থিত নাই, তারপরেও এই ঘোষণাটা আদালতে কেন প্রাসঙ্গিক? আদালতে এটা এই কারণে প্রাসঙ্গিক, কারণ আমরা বা আদালত বিবেচনা করে যে কোনো মানুষ মৃত্যুর সময় মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু সে যে মৃত্যুকালীন জবানবন্দি দিল সেটা তো আদালতে প্রাসঙ্গিক হইল, কিন্তু শুধু কি এই বিবৃতির উপর ডিপেন্ড করে রায় হয়ে যাবে? কখনোই না। আদালত যে বিচার করতেছে, বিচারের মধ্যে এটা প্রাসঙ্গিক হিসাবে একটা ডকুমেন্টস থাকলো, কিন্তু বিচারের রায় দেওয়ার জন্য জীবিত ব্যক্তিদের সাক্ষ্য, মামলার ঘটনা, ফরেনসিক বলেন বা মেডিকেল রিপোর্ট বলেন, হ্যাঁ, এই ধরনের সাক্ষ্য প্রমাণও দরকার হবে। শুধু মৃত্যুকালীন ঘোষণা দিয়ে রায় হবে না, কিন্তু সেটা প্রাসঙ্গিক, আদালত এটা অ্যাকসেপ্ট করবে। এই হচ্ছে মূল কথাটা। তাহলে মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে? এটার সংজ্ঞা হচ্ছে সাক্ষ্য আইনের 32-1 ধারা, পিআরবি 266 বিধি। পিআরবি 266 বিধি কি? মৃত্যুকালীন ঘোষণা বা মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে। তো মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আমরা সহজ কিছু বাংলা ভাষা জানি, যেগুলো থেকে এমসিকিউ আসলে যাতে আমরা পারি। সেটা হচ্ছে কি বলা যায়, যে আহত ব্যক্তি মৃত্যুর পূর্বে কিছু বলতে চাইলে পুলিশ অফিসারকে সতর্ক থাকতে হবে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে ব্যক্তি আহত, মানে যার মারা যাওয়ার সম্ভাবনা আছে,
তার যদি সে মারা যাওয়ার মানে মুমূর্ষু অবস্থায় আর কি, যখন সে মারা যেতে পারে, যখন তার মারা যাওয়ার অবস্থা তৈরি হয়েছে, তখন যদি সে কিছু বলতে চায়, তখন পুলিশ সতর্ক থাকবে, মানে কি তার জবানবন্দিটা নিয়ে নেবে। যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে ম্যাজিস্ট্রেটকে পরামর্শ দিবে বা অনুরোধ করবে জবানবন্দি লিপিবদ্ধ করার। ম্যাজিস্ট্রেট না থাকলে ডাক্তারে করবে, ডাক্তার না থাকলে পুলিশ করবে। তো এই হচ্ছে পুলিশকে সতর্ক থাকতে হবে এই বিষয়টা নিয়ে, কারণ সব দোষ তো পুলিশের, বুঝেন তো বিষয়টা। এরপরে যাই, সম্ভব হলে একজন ম্যাজিস্ট্রেটের সামনে ডাইং ডিক্লারেশন রেকর্ড করতে হবে। যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে সবার মানে এই ডাইং ডিক্লারেশন লেখার সবার আগে সর্বাগ্রে, যেটাকে শুদ্ধ ভাষায় সর্বাগ্রে বলে, সর্বাগ্রে দায়িত্ব হচ্ছে ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেট না থাকলে ডাক্তারের, ডাক্তার না থাকলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার না থাকলে একজন কনস্টেবলও কী করতে পারবে, মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবে। আচ্ছা, এবার বিবৃতিটা কীরকম হবে? বিবৃতিটা হবে হুবহু লিখে রাখতে হবে, বা যে লোকটা বিবৃতি দিচ্ছে সে যেভাবে বলছে সেইভাবেই লেখার চেষ্টা করতে হবে। এবং বিবৃতিতে যে বিবৃতি দিল তার স্বাক্ষর নিতে হবে। সে এতই মুমূর্ষু অবস্থায় আছে অথবা স্বাক্ষর দেওয়ার আগেই সে মারা গেছে, তাহলে তার আঙ্গুলের ছাপ নিতে হবে। তো মৃত্যুকালীন ঘোষণার কপি দ্রুত আদালতে পাঠাতে হবে। এই হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি নিয়ে কথা। এবার প্রশ্ন আসতে পারে, মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? মৃত্যুকালীন জবানবন্দি কে কে লিপিবদ্ধ করতে পারে? মৃত্যুকালীন জবানবন্দি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারে, ডাক্তার করতে পারে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার না থাকলে একজন কনস্টেবলও লিপিবদ্ধ করতে পারে। উপরোক্ত অফিসার ও ব্যক্তিদের যদি কেউই না থাকে তাহলে যে কোনো সাধারণ ব্যক্তিও মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবে, তবে সাক্ষীদের উপস্থিতিতে করতে হবে, সাক্ষী থাকতে হবে। এবং মৃত্যুকালীন জবানবন্দি নেওয়ার পরে কি করবে? যে লিপিবদ্ধ করছে সে তো স্বাক্ষর দিবেই, নাইলে স্বাক্ষর না পারলে আঙ্গুলের ছাপ দিবে, আর যারা সাক্ষী ছিল সাক্ষীদের স্বাক্ষরও নিতে হবে ওইটাতে। তো এই হচ্ছে প্রশ্ন। আবার আরেকটা বিষয় যে মৃত্যুকালীন জবানবন্দিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে, এগুলোর উত্তর গাইডে আছে, আপনারা শিখে নেবেন। আমি একটু শর্টকাট করি, না হলে শেষ করা যাবে না। তাহলে প্রশ্নগুলো বলে দেই। মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? মৃত্যুকালীন জবানবন্দি কে কে লিপিবদ্ধ করতে পারে? মৃত্যুকালীন জবানবন্দিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে? মানে মৃত্যুকালীন জবানবন্দিতে কোন কোন বিষয় থাকে? ওই যে জায়গা সেই জায়গা, মানে ওই যে জায়গাতে মৃত্যুকালীন জবানবন্দি দেওয়া হচ্ছে ওই জায়গার নাম, স্থান, এগুলো উল্লেখ করতে হবে। তারপরে মৃত্যুকালীন জবানবন্দি যে লিপিবদ্ধ করছে তার নাম ঠিকানা লিখতে হবে। তারপর যে ভাষায় জবানবন্দি দিচ্ছে সেই ভাষাই লিখতে হবে। আচ্ছা, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, আর যে জবানবন্দি দিল তার স্বাক্ষর বা টিপসই থাকবে। এই 5টা বিষয় থাকবে, হয়ে গেল। সবই আসবে পিআরবি 266 সাক্ষ্য আইনের 32 ধারা। তো এমসিকিউটা সময় পাইলে আমরা পরেই ধরবো, এমসিকিউটা বাকি থাকলো। এরপরে 266 শেষ, মৃত্যুকালীন জবানবন্দি। এরপর যাই আমরা 268। হ্যাঁ, সময় ও তারিখ, রাইট, এর সময় ও তারিখ এটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, যে স্থান সেই স্থান, মানে যে স্থান সেই স্থান, আবার যে ভাষা সেই ভাষা, অর্থাৎ স্থান আর হচ্ছে সময় ও তারিখ, আর হচ্ছে যে ভাষায় জবানবন্দি দিচ্ছে সেই ভাষা, 3টা, আর সাক্ষীদের নাম ঠিকানা, আর হচ্ছে যে লিখতেছে তার নাম পদবি, আর হচ্ছে যে জবানবন্দি বা বিবৃতি দিচ্ছে তার স্বাক্ষর বা টিপসই। এই কয়েকটা বিষয় থাকবে। এরপরে যাই আমরা 268, আমলের অযোগ্য মামলার তদন্ত। তাহলে 268টা কি? তদন্ত নিয়ে, আমলের অযোগ্য মামলার তদন্ত। আমরা জানি আমলযোগ্য মামলার তদন্ত কত ছিল? পিআরবি 257, আর 200 কত ছিল? 200 আর 155 না, আমি আমলযোগ্য বলতেছি। আমলযোগ্য মামলার তদন্তটা ছিল পিআরবি 257, আর ফৌজদারি 156 পিআরবি 258 স্যার। ওই সবগুলাই, হ্যাঁ, 156 রেজিস্টার, 200 না, 256 রেজিস্টার, 257 তদন্ত করতে হবে কিনা। 257 স্যার তদন্ত থেকে বিরত থাকা, হ্যাঁ, বিরত থাকার। 258 সরেজমিনে তদন্ত, 258 তো হইতেছে স্যার সরেজমিনে তদন্ত। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, 256 হইতেছে রেজিস্টার পর্যালোচনা। হ্যাঁ হ্যাঁ। তো এগুলা হচ্ছে আমলযোগ্য। আর ফৌজদারি কার্যবিধির আমলযোগ্য হলো কত?
156 আমলযোগ্য মামলার তদন্ত। 156 জি স্যার। আর পিআরবি হলো 155 আমলের অযোগ্য মামলার সংবাদ ও তদন্ত, দুইটাই 155। তো এই পিআরবি 155টাই ফৌজদারি কার্যবিধির 155টাই হচ্ছে পিআরবি 268 আমলের অযোগ্য মামলার তদন্ত। তার মানে আমলের অযোগ্য মামলার সংজ্ঞা না, এটা হচ্ছে তদন্তের বিষয়ে বলা হচ্ছে। সংজ্ঞাও দেওয়া যেতে পারে, যেহেতু তদন্ত আসছে, অপরাধ হইলে সে না তদন্ত হবে, সংজ্ঞার মধ্যেও 268 বিধি দেওয়া যাবে, সমস্যা নাই। তাহলে আমলের অযোগ্য মামলার তদন্ত যদি প্রশ্ন আসে এরকম, আমরা তো জাস্ট প্রশ্নের জন্য পড়তেছি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে। যদি এরকম প্রশ্ন আসে পরীক্ষায় যে আমলের অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে পুলিশ অফিসারের করণীয় কী, বা থানার ভারপ্রাপ্ত অফিসারের করণীয় কী, বা দায়িত্বপ্রাপ্ত অফিসারের করণীয় কী, এই ধরনের যেভাবেই লেখা থাকুক, আমলের অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে করণীয় কী, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে? কোনো ব্যক্তি থানায় এসে আমলের অযোগ্য অপরাধের সংবাদ দিলে বা অভিযোগ করলে পুলিশ সেটা কি করবে? সর্বপ্রথমে সেটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে বা নোট করবে বা নথিভুক্ত করবে। তো ধারাগুলো দিয়ে দিন কত? ফৌজদারি কার্যবিধি আইনের 155, যেহেতু আমলের অযোগ্য না, 155 আসবে। আর পিআরবি কত আসবে? 375 বিধি। জিডি গুলোর পরে 154 55 দুটাই আসে না, এটা যেটা 44 ধারা আর 377 বিধি না, 154 55 কেন আসে? কারণ কোনো অপরাধের সংবাদ যেহেতু আসছে, তো 154 55 অন্য ক্ষেত্রে দিবেন, কিন্তু যখন আপনি আমলের অযোগ্য লিখতেছেন তখন আর 154টা দিয়েন না, কারণ 154টা কেবলমাত্র আমলযোগ্য অপরাধের জন্য। আমলের অযোগ্য যখন প্রশ্নের উত্তর দিবেন তখন অনলি 155 দিবেন। তাহলে ফৌজদারি কার্যবিধির 155, পুলিশ আইনের কত? 44, আর পিআরবি 375 বিধি, এই তিনটা ধারা। 377 বিধি, সরি। তাহলে পিআরবি 377 বিধি আর ফৌজদারি কার্যবিধির 155, পুলিশ আইনের 44 ধারা, এগুলো আসবে। এরপরে কি হবে? থানার অফিসার ইনচার্জ অভিযোগকারীকে জানাবেন যে এ ধরনের অপরাধ পুলিশ নিজে থেকে তদন্ত করবে না এবং ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার জন্য বলবে বা আবেদন করার জন্য বলবে। অভিযোগকারীকে আদালতে যাওয়ার জন্য পরামর্শ দিবে বা সুপারিশ করবে, এই কথাটা লিখে দিবেন 2 নম্বরে। 3 নম্বরে হবে আদালত যদি এই আমলের অযোগ্য সংবাদ আসলে কি করবে পুলিশ, এই কাহিনী বলতেছি আমরা। 3 নম্বরে হবে কি? আদালত যদি লিখিত নির্দেশ দেয় তাহলে পুলিশ তদন্ত করতে পারবে, কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে না। তদন্ত করতে পারবে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না। আচ্ছা, এরপরে কি হবে? আরেকটা ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমতি প্রাপ্ত হলে তাহলে আপনার যে ফৌজদারি কার্যবিধি 156 বিধির মতেই সে 156 ধারার মতেই তদন্ত করতে পারবে। হ্যাঁ, এটা লাগাই দিবেন, খুবই ভালো। এই কথাটা যদি লাগাই দেন খুবই ভালো, কারণ ম্যাজিস্ট্রেটের আদেশ পাইলে তখন তার ক্ষমতা এতটাই হবে, আমলযোগ্য অপরাধ যেভাবে তদন্ত করে সেমভাবে সে তদন্ত করতে পারবে। আর শর্টকাট বা সহজের জন্য আমি যেটা বলছি, যারা নতুন এই শর্টকাট লিখে দিলে হবে, সমস্যা নাই, এত বিস্তারিত লিখতে হবে না। আচ্ছা, এবার ফাইনালি কি হবে? আরেকটা কথা লাগাই দিতে পারেন, যদি যে অভিযোগটা আসছে এটা ধরেন 2টা অপরাধী আছে, আমলযোগ্য অপরাধও আছে আবার আমলের অযোগ্য অপরাধও আছে, একটা অভিযোগে 2টা অপরাধী আসছে, তাহলে যদি এই ধরনের হয় যে আমলের অযোগ্য অপরাধ আমলের যোগ্য অপরাধের সাথে জড়িত, তাহলে ওই ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই একসাথে 2টা অপরাধের তদন্ত করা যাবে। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আর সর্বশেষ হচ্ছে কি করতে পারবে? নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে হবে আদালতে, ঠিক না? নন এফআইআর প্রসিকিউশন তদন্ত করার পরে যে তদন্তের ফলাফল আদালতকে তো অবশ্যই জানাতে হবে, যে অভিযোগ করলো তাকেও জানাইতে হবে। তো নন এফআইআর প্রসিকিউশন আদালতে দাখিল করতে হবে। এই হচ্ছে এই যে 268 বিধিটা আসছে, কিন্তু তখন 254 পিআরবি 254 268 বিধি, এই হচ্ছে নন এফআইআর প্রসিকিউশন বা আমলের অযোগ্য মামলার তদন্ত। তাহলে লাস্ট ধারাটা 268 আসছে, এটাই হচ্ছে মূল উত্তর। তো এই হলো 268 আমলের অযোগ্য মামলার তদন্ত।
মনে রাখার জন্য বা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেগুলা, প্রথমত আমলের অযোগ্য হলো জিডিতে নোট করতে হবে। ম্যাজিস্ট্রেটের লিখিত নির্দেশ পাইলে তদন্ত করা যাবে, আর নতুবা তদন্ত করা যাবে না। এই হচ্ছে মূল কথা। আর যদি আমলযোগ্য আমলের অযোগ্য একসাথে থাকে তাইলে মানে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই তদন্ত করতে পারবে, যেহেতু এখানে আমলযোগ্য রিলেটেড আছে, একসাথে যেহেতু আছে। এই গেল আমাদের 268 আমলের অযোগ্য মামলার তদন্ত। তাহলে আজকে পড়লাম 266 মৃত্যুকালীন ঘোষণা, 268 আমলের অযোগ্য মামলার তদন্ত। এখন আমরা পড়ব 272 চার্জশিট বা অভিযোগপত্র। এটা হচ্ছে আজকের অনেক বড় একটা প্রবিধান, এবং এই প্রবিধানগুলো আপনারা কিভাবে ভেঙে ভেঙে পড়বেন সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে। পরীক্ষায় পাশ করতে গেলে কোনো ধরনের মগরামি করা যাবে না, কোনোভাবেই মগরামি করা যাবে না। এই ভেতরকার কথাগুলো বারবার পড়ে পড়ে বুঝতে হবে, যাতে এমসিকিউ আসলে পারেন। এবং ক, খ, গ, ঘ, উ, চ এই যে উপবিধিগুলো আছে, উপবিধিগুলো প্রত্যেকটা থেকে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় নিজে নিজে প্রশ্ন তৈরি করতে হবে, তাইলেই অ্যানালাইসিস করে পড়াটা সঠিক হবে। ভাই আপনি কষ্ট করলেই তো সফলতা আসবে, কষ্ট যদি না করেন তাহলে কি হবে? আপনি যদি মনে করেন যে আমি স্কুল কলেজে তো পড়েছি, আমি স্কুল কলেজে তো পরীক্ষা দিয়েই পাশ করেছি, প্রশ্ন আসছে উদ্দীপকের সাথে মিলায় যা খুশি লিখে দিছি, আমি পাশ করে গেছি, এটা কিন্তু ওই পরীক্ষা না। এখানে যা খুশি লিখে দিলে পাশ করা যাবে না, কোনো কথা নাই, কেটে দিবে। প্রপারলি সঠিক কথাটাই লিখতে হবে, সঠিক ধারাটাই দিতে হবে, সঠিক ধারাটাই লিখতে হবে, সঠিক কথাটাই লিখতে হবে। তাহলে সঠিক কথাটা লিখতে গেলে আপনার বিধিগুলা, ধারাগুলা অবশ্যই বিশ্লেষণ করে পড়তে হবে। প্রত্যেকটা ধারা থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করে খাতায় লিখে উত্তর শিখে রাখতে হবে, যাতে প্রশ্ন যেভাবে আসুক আমি পারবো। এই এতটুকু কষ্ট যদি করেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দিবে, এবং পৃথিবীর কেউ আপনার প্রমোশন ঠেকাতে পারবে না। এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা। হয়তো আমি পাশ করার পরে বা পরীক্ষা দেওয়ার পরে 2024 সালে পরীক্ষা যেদিন শেষ হয়েছে এরপর থেকে আর কোনো দিন বই ধরি নাই। এই যে আমি পাশ করে গেলাম, আপনাদের যদি না পড়াইতাম আমি আর বই আজকে পর্যন্ত ধরতাম না। তাহলে আপনি 1 বছর কষ্ট করেন, 3 মাস 6 মাস কষ্ট করেন, একবার পাশ করেন, আপনার আর বই ধরতে হবে না। যখন আপনি প্রমোশন পেয়ে থানায় এএসআই হয়ে বা সাব ইন্সপেক্টর হয়ে কাজ করবেন, তখন আপনার যে বিষয়টা প্রয়োজন হবে সেটা বই খুলে দেখে নেবেন, আপনার ওই মুখস্থ করে আর এত পড়তে হবে না। তাহলে একবারের কষ্ট সারা জীবনের সুফল, এটা আমি উৎসাহ দেওয়ার জন্য বললাম, এবং এটা বাস্তব কথা। এটাকে ধরে রাখবেন, যতই কষ্ট হোক সময়টা কাজে লাগাবেন। এবং মুনতাসিফ এবং আতিক ভাই আমার কথার ব্যাখ্যাটা 100% বুঝতে পারছেন, যেহেতু প্রথম থেকে ছিলেন। ভাই আমি যেটা বললাম সেটা ধরে রাখেন, এইভাবেই করেন, আপনারা 100% প্রমোশন পেয়ে যাবেন। আমি তো ভেতর থেকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই প্রমোশন পাওয়ার কথা। আচ্ছা, এবার যাই 272 চার্জশিট বা অভিযোগপত্র। প্রথমে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে সেটা শিখে নিই। আগে হচ্ছে পরীক্ষা। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে